বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিএনপি ঢাকার 7টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এক্ষেত্রে জোট ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো অগ্রাধিকার পাচ্ছে। এরকম দুটি দলের দুজন নেতাকে ঢাকায় আসন ছাড় দিচ্ছে বিএনপি। কারা তারা? এছাড়াও ঢাকার আরেকটি আসনে ইসলামপন্থী একটি দলের শীর্ষ নেতার কথা ভাবা হচ্ছে। বাকি 4টি আসনে দলীয় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে এই 4টি আসনে বিএনপির নেতারাই প্রার্থী হবেন। এছাড়া ঢাকার কয়েকটি আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন প্রার্থী বাদও পড়তে পারেন। এখন পর্যন্ত 63টি আসনে প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এর মধ্যে ঢাকার 7টি আসন রয়েছে। আসনগুলো হলো ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং ঢাকা 20। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে ঢাকা 7 আসনটি বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়ার চিন্তা আছে। মামুনুল হকের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা যোগাযোগ রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকা 17 আসনে বিএনপি ছাড় দিচ্ছে যুগপৎ আন্দোলনের সঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। নিজের নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়ে প্রার্থিতা জানানো দিয়েছেন আন্দালিব রহমান। একইভাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকেও ঢাকা 13 আসন ছাড় দিতে পারে বিএনপি। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছেন। ঢাকার 9 আসনেও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এই আসনে জোটের নাকি দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে সেটিও নিশ্চিত নয়। এই আসনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মনোনয়ন চান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। মির্জা আব্বাসকে ঢাকা 8 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার নীতি নিয়েছে বিএনপি। এই কারণে আফরোজা আব্বাস বাদ পড়েছেন বলে আলোচনা আছে। যদি 2-1 ক্ষেত্রে এই নীতি শিথিল করা হয় তাহলে আফরোজা আব্বাস মনোনয়ন পেতে পারেন, অথবা দলের অন্য কোনো নেতাকেও প্রার্থী করা হতে পারে। এই আসনে নির্বাচন করবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা। এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে তাকে বিএনপি সমর্থন দিতে পারে এমন আলোচনাও আছে। ঢাকা 10 আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিরউদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম রবি। এই আসনটি বিএনপি এখনো ফাঁকা রেখেছে। এই আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টার পদ ছেড়ে এই আসনে তিনি প্রার্থী হতে পারেন এমন আলোচনাও আছে। ঢাকা 20 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী 4 জন। তারা হলেন ধামরাই উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজউদ্দিন, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। ঢাকা 18 আসনটি জোটের শরিক নাকি দলীয় প্রার্থী দেয়া হবে সে সিদ্ধান্ত এখনও নিতে পারেনি বিএনপি। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে 4 জনকে নিয়ে আলোচনা বেশি। তারা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, M কফিল উদ্দিন এবং সদস্য সচিব মোস্তফা জামান। স্থানীয় নেতাকর্মীরা জানান এই আসনে বিএনপি নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে। নির্বাচন ঘিরে সেটি আরও বেড়েছে। SM জাহাঙ্গীর হোসেনকে ঠেকাতে অন্য 3 মনোনয়ন প্রত্যাশী একজোট হয়েছেন। সম্প্রতি এই 3 জন এক মঞ্চে বক্তৃতাও করেছেন। উত্তরা বিএনপির একজন নেতা জানান একজোট হওয়া 3 নেতা এখন চাইছেন এই আসন থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রার্থী করা হোক। ঢাকার যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে কিছু আসনের প্রার্থী নিয়ে বিতর্ক বা প্রশ্ন উঠেছে। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ লক্ষ্য করা গেছে। ঢাকা 12 আসনে বিক্ষোভ মিছিল করেছেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামানের অনুসারীরা। এই আসনে বিএনপি প্রার্থী করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলমকে। ঢাকা 15 আসনে বিএনপি প্রার্থী করেছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। এই আসনেও প্রার্থী পরিবর্তনের জন্য দলের বিভিন্ন পর্যায় থেকে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। দলীয় মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন শিগগিরই খালি আসনগুলোতে মনোনয়ন ঘোষণা করা হবে। আর যে আসনগুলোর প্রার্থী নিয়ে বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেগুলোতে পরিবর্তন আসতে পারে। 2011 সালের জুনে সংবিধানের ৫ম সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে বাতিল হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে বিভক্ত রায় দেন সুপ্রিম কোর্ট, যদিও রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্য পরবর্তী 2টি সংসদ নির্বাচন আয়োজনে এই ব্যবস্থা চালু রাখার অনুমতি দিয়েছিল। শীর্ষ আদালতের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেয় 15 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি। তবে এই বিষয়ে পরামর্শের জন্য 2011 সালের 30 মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রত্যাখ্যান করে বলে জানান সংসদীয় বিশেষ কমিটির একজন সদস্য। তার মতে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এরপর তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই 3টি জাতীয় নির্বাচন পরিচালনা করে আওয়ামী লীগ সরকার। এর মধ্যে 2014 ও 2024 সালে 2টি নির্বাচন বয়কট করে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল। তবে 2018 সালে ন্যায্য নির্বাচনের প্রতিশ্রুতি দিলে তাতে অংশ নেয় বিএনপি। 2010 সালের জুলাই মাসে সংসদে একটি প্রস্তাবের মাধ্যমে গঠিত হয় বিশেষ সংসদীয় কমিটি। সংবিধানের 5ম সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে প্রস্তাব তৈরির লক্ষ্য ছিল এর। তখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কোনো ইস্যু ছিল না। তা সত্ত্বেও বিশেষ কমিটিতে যোগ দেননি বিএনপির সংসদ সদস্যরা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের তৎকালীন সংসদ সদস্যদের নিয়ে গঠিত সে কমিটি 7 মাস ধরে প্রস্তাব তৈরির কাজ করে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি বিশেষ সংসদীয় কমিটিতে থাকা সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল, মোহাম্মদ ফজলুল করিম এবং তোফাজ্জল ইসলাম সহ কয়েকজন। সাবেক প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাজ করার বিধান বাতিলের প্রস্তাব করেছিলেন তারা। কিন্তু 2011 সালের মে মাসে হঠাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার 13তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। বেঞ্চের 3 জন শীর্ষ বিচারপতি এই মতের সঙ্গে একমত হন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রক্ষার পক্ষে দৃঢ়ভাবে যুক্তি পেশ করেন। তারা বলেন, এই ব্যবস্থায় কোনো বৈধতার সংকট ছিল না। অন্য 3 জন বিচারপতি এর বিরোধিতা করেন। তবে প্রধান বিচারপতি খায়রুল হক তার সিদ্ধান্তমূলক ভোট দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করতে বিচারপতি খায়রুল হক যে একমাত্র যুক্তি দিয়েছিলেন তা হলো অনির্বাচিত লোকেরা এক মুহূর্তের জন্য নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারে না। তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করেছিলেন। তার সঙ্গে 3 জন বিচারপতি একমত ছিলেন। আর ভিন্ন মতামত দেওয়া অন্য 3 জন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে শক্তিশালী যুক্তি পেশ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণার বিরুদ্ধে রায় দেওয়া বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য। এটি গণতন্ত্রের সহায়ক, ধ্বংসকারী নয়। দেশের জনগণের বৃহত্তম মঙ্গলের জন্য এটি পুরোপুরি সাংবিধানিক। তিনি আরও বলেন, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত। যতক্ষণ না মুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয় ততক্ষণ গণতন্ত্র বাঁচতে পারবে না। দেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি নির্বাচনের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া তার রায়ে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা এবং বিরোধিতার মনোভাব এত বেশি যে সংসদে সরকার পক্ষের নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া একে অপরের সঙ্গে বসতে বা জাতীয় অনুষ্ঠানেও দেখা করতে রাজি হন না। তিনি বলেন, যতদিন এ পরিস্থিতি বিরাজমান থাকবে ততদিন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে সাধারণ নির্বাচন সম্ভব নয় এবং বর্তমানে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য একমাত্র বিকল্প নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তিনি আরও বলেন, এভাবে যদি নির্বাচন পরিচালিত হয় তাহলে অর্থ এবং শক্তি নির্বাচনকে প্রভাবিত করবে। ক্ষমতাসীন দল সরকারি কাঠামো ব্যবহার করে নির্বাচনে কারচুপি এবং ফলাফল প্রভাবিত করবে। এর ফলে গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে এবং জনগণের ক্ষমতা কোথাও দেখা যাবে না। বিচারপতি ওয়াহাব বলেন, সংবিধানের 7 নং অনুচ্ছেদে যা বলা আছে, গণপ্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতা জনগণের। এটি একটি উপহাস হবে যদি জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ না পায়, অর্থাৎ তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে। 13তম সংশোধনী জনগণের এই অধিকার নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, 1 বা 2টি উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে পরিচালনা করলেও কোনোভাবেই জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত হবে না। বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচনে অসাংবিধানিক প্রভাব পড়বে, যা গণতন্ত্রের ভিত্তি ক্ষুণ্ণ করবে। তিনি বলেন, আমরা 2টি বিষয়কে ভুলভাবে মেলাতে পারি না, গণতন্ত্র এবং পার্লামেন্ট। সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচন গণতন্ত্রের অংশ এবং সংবিধানের একটি মৌলিক অবকাঠামো, আর পার্লামেন্ট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ফলাফল।
যা সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচনের মাধ্যমে গঠিত। তিনি বলেন, তাহলে যদি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচন না হয় তবে পার্লামেন্টের প্রকৃত বৈধতা থাকবে না এবং সেই পার্লামেন্টে জনগণের সঠিক প্রতিনিধিত্ব থাকবে না। যদি পার্লামেন্টের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত না হন এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব না করে, আমাদের সেটির প্রতি অতিরিক্ত মায়া বা আগ্রহ দেখানো উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকার মামলায় সর্বোচ্চ আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পরামর্শদাতা হিসেবে কয়েকজন সিনিয়র আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল। এই ব্যবস্থা বজায় রাখার পরামর্শ দেন তারা। ব্যারিস্টার রফিক উল হক আদালতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তবুও এটি বাতিল করা হলে আবারও ১/১১ মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাই এই ব্যবস্থা চালু রাখা উচিত। তিনি আরও বলেন, এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে দেশে আবার ১৯৯৬ সালের মতো রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শুধু নির্বাচন আয়োজন করলেই নির্বাচনের ফলাফল বৈধতা পাবে না, যতক্ষণ না নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ হয়। এই আইনজীবী বলেন, রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু ছিল না। জোর জবরদস্তি এবং টাকার মাধ্যমে ভোট হাইজ্যাক করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনোভাবেই গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেনি। সুতরাং সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেছিলেন, সংবিধানের কোনো ধারার সাংবিধানিকতা নির্ধারণ করার আগে সেই ধারা পাশ করার পেছনের কারণ এবং প্রেক্ষাপট দেখতে হবে। ত্রয়োদশ সংশোধনী বহির্ভূত ঘোষণা করা হলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে তা দেখার দায়িত্ব আপিল বিভাগের। তিনি আরও বলেন, ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা হলে গণতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়বে। ত্রয়োদশ সংশোধনী বাতিল হলে নিরপেক্ষ ও সুষ্ঠু সংসদ নির্বাচন একটি কাল্পনিক ব্যাপার হয়ে থাকবে, ফলে গণতন্ত্র পিছিয়ে পড়বে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সমর্থন করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও। তিনি বলেন, এই ব্যবস্থা প্রবর্তন করতে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের চাপে বাধ্য হয়েছিল সরকার। সাংবিধানিক পরিবর্তনগুলো ঐতিহাসিক ঘটনার কারণে ঘটে। ত্রয়োদশ সংশোধনী পাশ করার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তিনি আরও বলেন, একটি দেশের প্রজাতন্ত্র চরিত্র শুধু তখনই হারানো হয় যখন কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসে। ত্রয়োদশ সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় সংবিধান এবং দেশের প্রজাতন্ত্র চরিত্র নষ্ট হয়নি, বরং এটি গণতন্ত্রকে শক্তিশালী করেছে। রাষ্ট্রপতি, যিনি নির্বাচিত ব্যক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকেন এবং তত্ত্বাবধায়ক সরকার তাতে যৌথভাবে দায়ী থাকে। তাই বাংলাদেশের প্রজাতন্ত্র চরিত্র একেবারেই অক্ষুণ্ণ রয়েছে। তবে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক এসব আবেদন ও যুক্তির সঙ্গে একমত হননি। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দিয়ে তা অবৈধ ঘোষণা করেন তিনি। পরে প্রধানমন্ত্রী হাসিনা রায়ের পূর্ণ বাস্তবায়ন না করে তার অংশবিশেষ কার্যকর করেন এবং নির্বাচনী সময়কালের সরকার ব্যবস্থা বজায় রাখার জন্য বিশেষ সংসদীয় কমিটির সুপারিশ উপেক্ষা করেন। এর পরের ফলাফল ছিল বিপজ্জনক। সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছিল। মানবতাবিরোধী অপরাধে সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা। রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। কিন্তু এই রায় নিয়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? তৃণমূলের দুজন নেতা বিবিসির সঙ্গে কথা বলেছেন, যদিও তারা নিরাপত্তার স্বার্থে নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। যুদ্ধাপরাধীদের যে যখন বিচার চলে তখন তাদের যে যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন রাষ্ট্রপক্ষের এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী। তো আসামি পক্ষে একজন আইনজীবী, উনিও জামাত ইসলামের নেতা। তো সেইভাবে এটা মানুষের বুঝতে বাকি নাই যে এটা সম্পূর্ণ একটা ফরমাশি রায়। এই রায় নিয়ে আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিচলিত নাই। আমরা শুরু থেকেই জানি এমন কিছু একটা করবে, কিন্তু এই রায় আসলে আমরা মানি না, জনগণ মানে না। এই প্রহসনের রায়, এই রায়ের মধ্য দিয়ে আমাদের তৃণমূলের এবং এদেশের সাধারণ জনগণের মধ্যে কোনো রকম ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না। কিন্তু রায় না মানলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে আদালত সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে। এ অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরতে পারবেন কিনা সেই প্রশ্নও এখন সামনে আসছে। শি ইজ ফিনিশ, তার কেস আর আমার মনে হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমার মনে করি না। যদিও অনেকেই বলবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে
নেতা যদি ব্লান্ডার করে সেটার শেষ আছে কিন্তু। যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি মনে করছেন না। তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি এই বিষয়টাকে নিশ্চিত করে পরবর্তীতে উনি আরও উদ্যম নিয়ে এগিয়ে যাবেন, আমরা এটা বিশ্বাস করি। উনি এখন পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিতে পারছেন এবং তার এই দৃঢ় মনোবল আমরা স্যালুট করি এবং সেই নেতৃত্বের মধ্য দিয়েই আবার তিনি স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে তার। 5ই অগস্টের পর আওয়ামী লীগে যে ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছিল, গত 1 বছরে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। ভারতে বসেই শেখ হাসিনাকে দিক নির্দেশনাও দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। যদিও আদালত দণ্ডিত হওয়ায় এখন তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত এই আহ্বানে সাড়া দেবে তেমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের নেতারা বলছেন, শীর্ষ নেতারা দেশে অবস্থান না করলেও দলীয় কার্যক্রম থেমে নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে অন্য দলে যায়নি। নানান চেষ্টা, অপচেষ্টা, তৎপরতা নানান আছে। সবকিছুর পরেও আমি মনে করি শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা 50 যারা, এরা তো কেউই স্বাভাবিক জীবনে ফিরে আসা 5-10 বছরের মধ্যে সম্ভব কিনা আই ডাউট, তাই না? সেটা সম্ভব হবে না। যদি না হয় তাহলে দল রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে। একই সঙ্গে ভাবমূর্তির যে সংকটে আওয়ামী লীগ পড়েছে সেটি কাটিয়ে ওঠা সহজ হবে না বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে দলটির নেতারা এখনও জুলাই গণঅভ্যুত্থানকে যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন, সেটি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাকে আরও কঠিন করে তুলছে বলেই মনে করা হচ্ছে। তারেকুজ্জামান শিমুল, বিবিসি নিউজ বাংলা। বৈষম্যবিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগের পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই অংশ হিসেবে পুলিশের নতুন পোশাক অনুমোদন করে অন্তর্বর্তী সরকার। লৌহ রঙের এই পোশাক দেওয়া হয়েছে মহানগর পুলিশ, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশকে। নতুন পোশাকে পুলিশ দায়িত্ব পালন করতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি সহ সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিট। পুলিশ সদর দপ্তর জানিয়েছে পর্যায়ক্রমে সব ইউনিটে পৌঁছে যাবে নতুন পোশাক। কিন্তু সাধারণ মানুষের মনে কতটা স্বস্তি দিবে এই পোশাক? আগের পোশাকটা স্মার্টনেস ছিল, আর বর্তমানটা একটু স্মার্টনেস নাই। পোশাক দিয়ে তো মন পরিবর্তন করা যায় না, মনের বিষয়ে আলাদা। আপনার পোশাক, যে পোশাক পরে যদি অপরাধ করে থাকে তাহলে ওই পোশাকের সাথে পোশাককে দায়ী করা যাবে না। আপনার আসলে মন আপনার আগে ফ্রেশ হইতে হবে। নতুন ড্রেস, নতুন একটা কার্যক্রম আমার কাছে ভালো লাগছে দেখে, কারণ আমি আগের মেট্রোপলিটনে পুলিশের দেখছি, মেট্রোর আগেও দেখছি। হ্যাঁ, আগেও দেখছি। এখনের পোশাকগুলো অনেক ভালো লাগে, কারণ আগের পোশাকটা দেখলে অনেক আতঙ্ক হয়ে যায় পুলিশের প্রতি। এখনের পোশাকটাতে একটু মাধুর্য আছে, এখনের পোশাকটাতে মাধুর্য আছে, আগেরটাতে তেমন একটা মাধুর্য ছিল না। মানে এটা আতঙ্ক পুলিশ দেখলে কিন্তু অনেক এটা ভয় ভয় অনুভব করতো, যে আতঙ্ক থাকতো। এখন কিন্তু সেটা লাগে না, নতুন পোশাক এটা নতুনত্ব মনে হয়। নতুন পোশাকের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। কেউ কেউ পোশাকটিকে সুন্দর বলছেন, আবার কেউ কেউ বলছেন পুলিশের মনোবল দুর্বল করবে এই বেমানান পোশাক। কারো মতে এ শুধু অর্থের অপচয়। আমরা যেটা গ্রামে ছোটবেলায় দেখছি, অনেকে পুলিশের পোশাক দেখলে রাস্তা থেকে অনেক সময় মানুষ হেঁটে দৌড়ে কোলায় দৌড় দিত, এমন একটা অবস্থা ছিল। এখন যেই পোশাক, এটা মানে অতটা লাগে না, ভয়ে ভয়ে কাজ করেন। যেমন র্যাবের পোশাক দেখলে আগে মানুষ মানে দোকান থেকে উঠে দৌড়ে আরেকদিকে চলে যেত, কিন্তু এখনো র্যাবের পোশাক তো চালুই আছে, কিন্তু পুলিশের পোশাক যেটা ভয়ে ভয়ে কাজ করে। পোশাকটা খুব একটা ভালো লাগেনি ভাই, পছন্দের কথা বলে খুব একটা ভালো লাগেনি, কিছুটা মিডিওকার টাইপের। তারপরে ধরেন পোশাক পরিবর্তন হলে তো কিছু হবে না। আমাদের বাংলাদেশের পুলিশের ইতিহাস কিন্তু খুব একটা ভালো নয়, শুরু থেকেই মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, এটাই চাওয়া। নতুন পোশাক নিয়ে মাঠ পুলিশ সদস্যদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। রং নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, কেউ কেউ রয়েছেন অস্বস্তিতে, তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তাদের কেউই।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায় এর আগে সবশেষ 2004 সালে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছিল। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধু পোশাক পরিবর্তন করলেই পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরবে এমনটি নয়, এর জন্য নীতিগত সংস্কারের বিকল্প নেই। মানুষ আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে দেখতে চায় সেই প্রেক্ষাপটে তো আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ হয়েছে, একটা বিতর্কের এবং সমালোচনার মধ্যে তারা পড়েছে। তো সেই অবস্থায় এই যে যারা এই বিতর্কিত কাজ করেছে বা বিতর্কিতভাবে বা অপেশাদারিত্বমূলক উপায়ে সম্পৃক্ত হয়েছে জুলাই বিপ্লবে, তাদের দায়ভারটা কিন্তু বাহিনী গ্রহণ করছে না, সেটাকে ব্যক্তিগত দায়ভার হিসেবেই বলা হচ্ছে। ব্যক্তি পুলিশ যে অপরাধগুলো করে থাকেন বা করেছেন অতীতে, সেগুলো কিন্তু পুলিশের এই পরিচয় কিন্তু আসলে অপরাধগুলো করে থাকেন। তো অপরাধ করলে তখন পুলিশ আর দায় নিতে চায় না, তখন বাহিনীর মতো হাঁটতে চায় বা চলতে চায়, আর ওই অপরাধ বা দায়টাকে ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হয়। এই অবস্থা থেকেও আসলে সংস্কার প্রয়োজন, এই মানসিকতারও সংস্কার প্রয়োজন। জনচাহিদা কিন্তু এক ধরনের, আর পেশাগত চাহিদা বা ব্যবস্থাপনা কিন্তু আর এক ধরনের। এখন সোশ্যাল মিডিয়াতে কোনো আওয়াজ উঠলো, কোনো চাহিদা উঠলো, মানুষের প্রত্যাশা সমালোচনা উঠলো, তার প্রেক্ষাপটে যদি সকল কিছুকেই পরিবর্তন করে ফেলা হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যবস্থাপনা বা তাদের যে পরিকল্পনা, সেই জায়গাগুলোতে কিন্তু নতুন করে তাদের ভাবার প্রয়োজন রয়েছে, তাদের সিদ্ধান্তগুলোকে পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর ও মহানগর পুলিশের পোশাক আলাদা হয়। পুলিশের কিছু কিছু ইউনিটেও পোশাকে ভিন্নতা রয়েছে। রেঞ্জের অধীন জেলা পুলিশ এতদিন গাঢ় নীল রঙের পোশাক পরত, আর মহানগর পুলিশ পরত সবুজ রঙের পোশাক। এখন আয়রন গ্রে রঙের পোশাক পরবেন জেলা ও মহানগরে কর্মরত সব পুলিশ সদস্য। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 2025 সালের জানুয়ারিতে 3 বাহিনীর জন্য নতুন পোশাকের ছবি প্রকাশ করা হলেও সমালোচনার মুখে স্থগিত হয় র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের প্রক্রিয়া। বিশ্বজুড়ে নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবিও তুলেছিলেন তিনি। 1-2 বার নয়, 10 বারের বেশি তিনি এই দাবি তুলেছিলেন। তবে নোবেল কমিটি তো আর যার তার হাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার তুলে দিতে পারে না। ফলে নোবেল এখনো অধরাই আছে ট্রাম্পের। You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong. শান্তির বার্তাবাহক ট্রাম্প আসলে কতটা শান্তি বাস্তবায়ন করতে পেরেছেন তা নিয়ে শুধু প্রশ্ন নয়, সন্দেহও আছে। সম্প্রতি গাজায় তার 20 দফা শান্তি প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। তবে ট্রাম্পের এই প্রস্তাব আবির্ভাব হওয়ার আগেই 69,000 মানুষের প্রাণ গেছে। গাজায় 20 দফার পর এবার ইউক্রেনে 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন ট্রাম্প। Stupid president, $350 billion. We gave you military equipment. ট্রাম্পের এই শান্তি প্রস্তাব কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নয়। আনুষ্ঠানিক ঘোষণার আগেই এর খসড়া গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেছে ট্রাম্পের একতরফা পরিকল্পনা বিপত্তি বেঁধেছে সেখানে। ট্রাম্পের এই শান্তির প্রস্তাব অনুযায়ী ইউক্রেন যুদ্ধ শেষ হবে ঠিকই, তবে বেশ কিছু ভূখণ্ড দিয়ে দিতে হবে রাশিয়াকে। তা কি আর হয়? বহু আগে থেকেই জেলেনস্কির সোজা কথা, দেহে 1 বিন্দু রক্ত থাকতেও রাশিয়াকে 1 ইঞ্চি ভূখণ্ড দেওয়া হবে না। এই শান্তি প্রস্তাবেও জেলেনস্কি কোনো মতামতই নেওয়া হয়নি। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই খসড়া প্রস্তাবে পুতিন খুবই খুশি। এই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে ডনবাসের পুরো অংশ ছেড়ে দিতে হবে। রয়টার্স বলছে, কিয়েভকে কিছু বিশেষ ধরনের অস্ত্র পুরোপুরি ত্যাগ করতে হবে, আর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমিয়ে আনা হবে। ইউক্রেনে রুশ ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। রাশিয়ার সঙ্গে আলাপ করেই নাকি এই প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। তবে রাশিয়া বলছে তারা এ সম্পর্কে কিছুই জানে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শান্তি প্রস্তাব সংক্রান্ত কয়েকটি গণমাধ্যমের খবর মস্কোর নজরে এসেছে। এ ধরনের বিষয় সমাধানের জন্য সরকারি মাধ্যম আছে। আলোচনা আর দর কষাকষি তাদের মাধ্যমেই হওয়া উচিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কাছে কিছুই আসেনি। এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেনের মতো জটিল ও প্রাণঘাতী যুদ্ধ শেষ করতে হলে দুই পক্ষের মধ্যে গুরুতর ও বাস্তবসম্মত চিন্তার আদান প্রদান প্রয়োজন। আর দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে উভয় পক্ষকেই কঠিন হলেও প্রয়োজনীয় ছাড় দিতে হবে। That wasn't with me.
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চান প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধ শেষ হোক। তবে গণমাধ্যমে ফাঁস হওয়া এই খসড়া প্রস্তাব সম্পর্কে তিনি মুখ খোলেননি। তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সক্রিয় থাকলেই কেবল ইউক্রেন যুদ্ধ শেষ হবে। টেলিগ্রামে তিনি লিখেছেন, রক্তপাত থামানো আর স্থায়ী শান্তি আনার মূল শর্ত হলো আমাদের সব অংশীদারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা, আর আমেরিকার নেতৃত্বকে থাকতে হবে কার্যকর ও দৃঢ়। 2022-এর শুরুর দিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গণভোট ও দখলদারির মাধ্যমে দেশটির প্রায় 19% ভূখণ্ড দখল করে নিয়েছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট হবার আগে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করে দেবার ঘোষণা দিয়েছিলেন, তবে তা করতে পারেননি ট্রাম্প। এবার হয়তো তিনি সফল হয়েছেন ঠিকই, তবে সেই বড় ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেনকে। নিজেদের ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি প্রস্তাবে সই করতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।